উত্তর 24 পরগনা জেলার সভাপতি হিসাবে সমস্ত এসআইআর যাদের নাম বাদ গেছে তাদের 50%-এর উপর লোক নিয়ে আমি হাজির হচ্ছি ওই ডিএম অফিসে খুব শিগগির। ভিডিওর কাছে যান খালেক মোল্লার দুর্নীতি নিয়ে, যান আপনি খালেক মোল্লার দুর্নীতি নিয়ে। এই এখানকার যে সমস্ত অতদের চোর দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, যারা এতদিন বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দিতেন, তাদেরকে আমরা বোঝাতে পারিনি বা আপনারা বোঝেননি যে তৃণমূল আর বিজেপি যে এক। আজকে তারা বুঝতে পারছে, কারণ নওশাদ সিদ্দিকী তাপস ব্যানার্জিকে কেনা যাবে না। বিজেপির বাবার ক্ষমতা নেই, আরএসএস এর বাবার কত নেই, হাজার হাজার কোটি টাকায় আমাদের কিনবে, এসব পারবে না। কিন্তু ঋতব্রত তৃণমূল, শুভেন্দু অধিকারী তৃণমূল, সরকারটা চালাচ্ছেও কিন্তু পুরনো তৃণমূল। কি ঠিক কি বেঠিক বলুন? আমি তো আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, দীঘায় যে পার্কিং, সে দীঘার পার্কিং এর সমস্ত একাধিপত্য আপনার ছিল। অভিষেক তার উপর ভাগ চেয়েছিল, কারণ তো ভাগের রাজনীতি করে 75-25%। সেই নিয়ে শুভেন্দু আর অভিষেকের ক্যাচাল, এবং সেকেন্ড ম্যান শুভেন্দু অধিকারী হতে চেয়েছিলেন, মমতা ব্যানার্জি অভিষেক হতে দেয়নি। অর্জুন সিং, এখানকার অনেকে অর্জুন সিং এর কাছে যাচ্ছে। এই লোক এই বিধানসভা ভোটের কিছুদিন আগেও তো তৃণমূল করেছেন। তাহলে তৃণমূলটাই তো বিজেমূল, তারাই তো ক্ষমতায়। তাহলে বিজেপি আর তৃণমূল, আমরা বলেছি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। আপনি 3 টুকরো রুটি চাইবেন, আপনাকে 1 টুকরো ছুড়ে দেবে। আপনি বলে বাবা বাবা বাবা, 1 টুকরো তো দিল, কিন্তু আর 2 টুকরো কে খেলো? ওটা খেলো কিন্তু ধীরুভাই আম্বানি আর আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা। অর্থাৎ আপনি যে গরিব, আরো গরিব হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ ভারতবর্ষের সমস্ত 70% সম্পদের মালিক ওই টাটা, বিড়লা, গোয়েঙ্কা, 30% মানে মানুষ। ওদিকে রাম মন্দিরে যে টাকা চুরি করছে খারিজি মাদ্রাসার কোনো ছাত্র না, সেটা কিন্তু মোদি ভক্তরাই চুরি করছে কোটি কোটি টাকা। তারা কিন্তু অ্যারেস্ট হয় না। তারা আজকে দেখলাম হুমায়ুন কবির এত বড় কথা বললো। হুমায়ুন কবির যখন বলেছিল যে 70% মুর্শিদাবাদে আমরা হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি ওনাকে গ্রেফতার করলেন না। আবার কালকে শুনে হুমায়ুন কবির ওই বেলডাঙ্গা দাঁড়িয়ে বলেছে মুসলিমদের দিয়ে সেটা ভাঙবো। আজকে শুভেন্দু অধিকারী একটু বকে দিয়েছে, বুঝেছেন, একটু বকে দিয়েছে, দেখবেন ভিডিওটা। আজকে আপনারা বলছেন বিজেপি ক্ষমতায় এসছে, না, কন্ট্যাক্ট ছিল মমতা ব্যানার্জির সাথে। আমরা বলেছিলাম যে তৃণমূল আর বিজেপি একটাই ফুলেও, 2টো ফুল, কিন্তু একটা ফুল কন্ট্রোল করে, কন্ট্রোল বাই দা নাগপুর, আরএসএস কন্ট্রোল করে। আজকে প্রমাণিত, সত্যি প্রমাণিত হয়েছে। আমরা বিজেমূল বলেছিলাম ওই জন্য। যার ফলে কি হয়েছে, এই যে হুলুপ্রিন করে চলে গেলেন মমতা ব্যানার্জি, গিয়ে কি বললেন, আমি ওসব মানি না, নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না, আমাকে না আপনার আইনি সহায়তা দিন, কি বিচারকরা বিচার করুক। অর্থাৎ ট্রাইব্যুনাল তৈরি করে দিল, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করে দিল। আপনি গেরোয় চলে গেলেন। এবার ট্রাইব্যুনাল মানে কি? আপনার নাম বাদ গেছে কি কি কারণে, ম্যাক্সিমাম নাম বাদ গেছে। আমি এতটাই এসআইআর নিয়ে বুথ স্তরে নেমে কাজ করছি, আমি জানি মুসলিম সমাজের নাম বুঝ গেছে। 2002 সালে বাবার নাম ছিল রহমান মন্ডল, মানে রহমান মন্ডল, হয়তো এবার হয়ে গেছে রহমান মোল্লা, বা এমডি রহমান হয়ে গেছে হয়তো মোহাম্মদ রহমান। কিছু নামের ভুল, নামের ভুলের জন্য গেছে। আর কিছু প্রমাণপত্র আপনার ঠিক মতন প্রেস করতে পারেননি, এই জন্য ভুল গেছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে আইনের ভাষায় যে আপনি বিচার পাবেন কিনা, ধরুন আপনার ফাঁসি হচ্ছে, আপনার নামটা বাদ যাচ্ছে, আপনার যে এসআইআর এর নামটা আন্ডার এডুকেশনে আছে, তার কারণটা কি? এটা সুপ্রিম কোর্ট এখনো আপনাকে জানায়নি, জানাতে বলেছিল, এবং ট্রাইব্যুনাল অথরিটি এটা জানায়নি। এটা ভিডিওর আগে এখতিয়ার করার দরকার ছিল, যে আপনি বাধ্য করান এগুলোকে জানানোর জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল বাড়ি বাড়ি চিঠি যাবে, নির্বাচন কমিশন বলেছিল কি কারণে বাদ যাচ্ছে, আপনারা সব জানেন। আমি সুপ্রিম কোর্টের অর্ডার আমার কাছে রয়েছে, যে কেউ দেখে যেতে পারেন। যাদের নাম বাদ গেছে, আপনাকে পার্সোনালি আপনি একটা দ্রুততার সাথে নিষ্পত্তি করবার জন্য একটা আপনার যে অ্যাপিলেট অথরিটি, তাকে চিঠি করুন। সেই চিঠিটা উকিল করতে পারে, যে কোনো লয়ার আপনার হয়ে করতে পারে, নয় আপনারা করতে পারেন। এইটা করার সময় অ্যাপ্লাইটা করে আমি ঘোষণা দিচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে, এটা ডিস্ট্রিক্ট উত্তর 24 পরগনা জেলার যিনি যে অথরিটি, যেভাবে ট্রাইব্যুনাল চলছে, তাতে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেও গ্রাম বাংলার কারো নাম উঠবে না, যদি না আমরা রাস্তার লড়াই, আইনি লড়াই একসাথে না নিয়ে যেতে পারি। জেলা সভাপতির ডাকে বারাসাত জেলা ভবন, জেলা মানে আমাদের ডিস্ট্রিক্ট অফিস, যে ম্যাজিস্ট্রেটের অফিস, ডেপুটেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করব খুব শীঘ্রই। আপনারা যাবেন তো?
উত্তর 24 পরগনা জেলার সভাপতি হিসাবে সমস্ত এসআইআর যাদের নাম বাদ গেছে তাদের 50% উপর লোক নিয়ে আমি হাজির হচ্ছি ওই ডিএম অফিসে খুব শিগগির। যারা এতদিন বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দিতেন তাদেরকে আমরা বোঝাতে পারিনি বা আপনারা বোঝেননি যে তৃণমূল আর বিজেপি যে এক, আজকে তারা বুঝতে পারছে। কারণ নওশাদ সিদ্দিকী, তাপস ব্যানার্জিকে কেনা যাবে না, বিজেপির বাবার ক্ষমতা নেই, আরএসএস এর বাবার কত নেই, হাজার হাজার কোটি টাকায় আমাদের কিনবে, এসব পারবে না। কিন্তু এখন কি ঋতব্রত তৃণমূল, শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারটা চালাচ্ছেও কিন্তু পুরনো তৃণমূল। কে ঠিক কি বেঠিক বলুন? কে শুভেন্দু অধিকারী? আরে শুভেন্দু অধিকারী আপনার সাথে বকরা নিয়ে তো গোলমালটা হয়েছিল অভিষেকের। কি গোলমাল? আমি তো আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, দীঘায় যে পার্কিং, সে দীঘার পার্কিং এর সমস্ত একাধিপত্য আপনার ছিল। অভিষেক তার উপর ভাগ চেয়েছিল, কারণ তো ভাগের রাজনীতি করে 75-25%। সেই নিয়ে শুভেন্দু আর অভিষেকের ক্যাচাল, এবং সেকেন্ড ম্যান শুভেন্দু অধিকারী হতে চেয়েছিলেন, মমতা ব্যানার্জি অভিষেক হতে দেয়নি। অর্জুন সিং, এখানকার অনেকে অর্জুন সিং এর কাছে আছে। এই লোক এই বিধানসভা ভোটের কিছুদিন আগেও তো তৃণমূল করেছেন। তাহলে তৃণমূলটাই তো বিজেমূল, তারাই তো ক্ষমতায়। তাহলে বিজেপি আর তৃণমূল, আমরা বলেছি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না, পারে না বলেই আজকে গরিব খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসছে। আর তারা রাষ্ট্র পুরো শক্তিটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, এটা তাদের এজেন্ডা ছিল। কি এজেন্ডা? গরিব মারো, বড় লোককে তোষণ করো, গরিব মারো, বড় লোককে তোষণ করো। আচ্ছা, গরিবের কোনো জাত হয় বলুন তো? গরিবের কোনো জাত হয়, ধর্ম হয়? যে লোকটা বিজেপি করে ভোট দিয়েছে সে কি আমার শত্রু? সে কি আপনার শত্রু? সে তো গরিব মানুষ, ওখানে ফুটে মাছ বিক্রি করছে, তাকে তো দুদিন বাদে উঠে যেতে হবে। সে তো প্রশ্ন করবে, আমি তো বিজেপিকে ভোট দিয়েছিলাম, আমাকে উঠে যেতে হলো কেন? তাকে বুঝতে বোঝাতে হবে যে তোমার জন্য এই সরকারটা নয়, এই সরকারটা বড় লোকের সরকার, এই সরকারটা কর্পোরেটদের স্বার্থ চরিতার্থ করার সরকার। মাঝখানে দাঁড়িয়ে যে কটা রাস্তাঘাট পরিবর্তন এইসব করছে, এই সব কটা আইওয়াস আসলে গরিব মারো, বড় লোকের সেবা করো, এর নাম হচ্ছে বিজেপি পার্টি। যত দিন যাবে ততদিন আপনারা বুঝবেন। স্বাভাবিক কারণেই তাহলে আমাদের করণীয় কি? বিজেপির ভালো কাজ ছাড় ভালো কাজ বুঝি না। একটা বোধক্ষম ধারণা আছে অনেকের, সরকার যা করে সব ভালো। সরকার আমার আপনার জন্য নয়, গরিব মানুষের জন্য সরকার নয়। কারণ রাষ্ট্র ব্যবস্থাটা বুঝতে হবে। আপনি 3 টুকরো রুটি চাইবেন, আপনাকে 1 টুকরো ছুড়ে দেবে। আপনি বলে বাবা বাবা বাবা, 1 টুকরো তো দিল, কিন্তু আর 2 টুকরো কে খেলো? ওটা খেলো কিন্তু ধীরুভাই আম্বানি আর আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা। অর্থাৎ আপনি যে গরিব, আরো গরিব হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ ভারতবর্ষের সমস্ত 70% সম্পদের মালিক ওই টাটা, বিড়লা, গোয়েঙ্কা। 30% মানে মানুষ, আর ভারতবর্ষের 30% সম্পদের মালিক হচ্ছে 70% মানুষ। এই যে ধনবৈষম্য, এই ধনবৈষম্য যতক্ষণ পর্যন্ত না বুঝবে, ওই অন্নপূর্ণা ভান্ডার, ওই যুবশক্তি ভান্ডার, ওই ভান্ডার দিয়ে আপনাকে একটু ঠান্ডা রাখতে পারে, কিন্তু গরিব কিন্তু বড়লোক হবে না, আর বড়লোক আরো বড়লোক হবে, গরিব আরো গরিব হবে। তাহলে আপনার করণীয় কি? শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জোটবদ্ধতা, ঐক্যবদ্ধতা। গরিব খেটে খাওয়া মানুষকে জোট বাঁধতে হবে। আর এই জোট বাঁধতে যাতে না পারে, তার জন্য হিন্দু খতরে মে হায়, মুসলিম সমাজ বিরোধী। আর ওদিকে রাম মন্দিরে যে টাকা চুরি করছে, খারিজি মাদ্রাসার কোনো ছাত্র না, সেটা কিন্তু মোদি ভক্তরাই চুরি করছে কোটি কোটি টাকা। তারা কিন্তু অ্যারেস্ট হয় না। তারা আজকে দেখলাম হুমায়ুন কবির এত বড় কথা বললো। হুমায়ুন কবির যখন বলেছিল যে 70% মুর্শিদাবাদে আমরা হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি ওনাকে গ্রেফতার করলেন না। আবার কালকে শুনে হুমায়ুন কবির ওই বেলডাঙ্গা দাঁড়িয়ে বলেছে মুসলিমদের দিয়ে সেটা ভাঙবো। আজকে শুভেন্দু অধিকারী একটু বকে দিয়েছে, বুঝেছেন? একটু বকে দিয়েছে, দেখবেন ভিডিওটা, বকা ঝকা করে দিয়েছে। মানে ব্যাপারটা বুঝছেন তো কি হচ্ছে চলছে বিধানসভায়। আর আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধানসভায় একটা বাজেটের বিরুদ্ধে কিভাবে বলতে হয়, মার্জিত একদম যুক্তিসঙ্গত কথা কিন্তু তিনি প্রতিদিন বলে যাচ্ছে। যে জন্য তাকে বিধানসভায় পাঠিয়েছি আমরা। তিনি আমাদের নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান। আমরা সংগঠনটাকে শক্তিশালী করলে ওখানে চিৎকার করবে নওশাদ সিদ্দিকী। এই জন্যই আমরা নওশাদ সিদ্দিকীকে পাঠিয়েছি। আর সাথে সাথে একটা জিনিস মনে রাখবেন, আইএসএফ এর দল, আইএসএফ এর সাথে কোনো এখন কারো কোনো রাজনৈতিক কোনো জোটফোট নেই। আমাদের পরিষ্কার ভাষায় আপনাদের বলে যাই, জোট ছিল ভোটে,
এখন আইএসএফটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য নতুন নেতৃত্ব তৈরি করবার জন্য আমি সাংগঠনিক পাঠের কথা বলে যাচ্ছি। নিজেরা বুথ কমিটি শক্তিশালী করুন, বুথকে শক্তিশালী করুন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজেরা নেতা হয়ে উঠুন। যেমন ভাবে আমার মতন একটা মোস্ট সিনিয়র লিডার হিসাবে নওশাদ সিদ্দিকীকে নেতা মানছি, কারণ কি আগামী প্রজন্ম নওশাদ সিদ্দিকী তৈরি করবে হাজার হাজার। দায়িত্ব আমাদের, সংগঠক হিসাবে আমাদের দায়িত্ব বর্তায়, কিন্তু নওশাদ সিদ্দিকী হতে হবে, আরো হাজার হাজার নওশাদ সিদ্দিকীকে তৈরি করতে হবে। তার দায়িত্ব আমাদের মতন যারা সাংগঠনিক পার্টি আমরা কাজ করছি, যারা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা আইএসএফ একা নয়, পায়ে চলবে, আইএসএফ একা লড়বে। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে বৃহত্তর জোট, কিন্তু আপনার শক্তি যদি কমে যায়, আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জোট বাঁধবেন কার সাথে? আগে নিজের শক্তি ঠিক করুন। আপনার বাড়িতে এসে লাথি মারছে আপনাকে, যখন ওই খালেদ মোল্লা আইএসএফ এর উপর একচেটিয়া ভাবে আক্রমণ করছিল, বাইজিৎকে মারছিল, মেরে ফেলার চেষ্টা করেছিল, আমাদের ঢুকেছি মিটিং করতে, আমি শামসুল মাস্টার, বোমাবাজি হলো যাতে মিটিংটা না হয়, তখন কটা পার্টি আমাদের পাশে ছিল? দাদা কেউ দাঁড়িয়েছিল? বলুন জোরে। কেউ দাঁড়ায়নি। এখন সবাই সুখে দিন ভাবছে, দিন ভালো এসছে, মোটেই দিনটা ভালো আসেনি। যাদের মধ্যে এখনো এই চিন্তা ভাবনা আছে আগের আম পরে বাম, তারা কোনোদিনই কিন্তু বামে ফিরতে পারবে না। আর কোনোদিন ভোট ট্রান্সফার করলে আর কোনদিন ফেরত আসবে না। স্বাভাবিক কারণেই আইএসএফ প্রকৃত একটা বামপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করছে। কেন বলছে কথা? বামপন্থা কাকে বলে? এখানে যারা বসে আছে প্রান্তিক মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, এই গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষই পুঁজিবাদকে আর আঘাত আনবে। পুঁজিবাদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ। আর আইএসএফই হচ্ছে একটা ছোট লোকের দল, গরিবের দল, খেটে খাওয়া মানুষের দল। তারা বামপন্থী না। আর মধ্যবিত্ত কিছু ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী লোকেরা নিজেদেরকে শুধু লাল ঝান্ডাটা হাতে তুলে বামপন্থী বললে হবে না। বামপন্থী উঠে আসবে নিচু তলার প্রান্তিক মানুষের নেতৃত্বকে। তাপস ব্যানার্জি নয়, উঠে আসবে নিমাই মুন্ডা, উঠে আসবে রুহুল আমিন, যাদেরকে এতদিন লাঞ্ছিত বঞ্চিত করে রাখা হয়েছিল, তাদেরকে তুলে নিয়ে এসে নেতৃত্ব বানানোর মধ্যে দিয়ে প্রান্তিক মানুষের পার্টি, গরিব খেটে খাওয়া মানুষের পার্টি, ওই তথাকথিত মধ্যবিত্ত যে সমস্ত সুবিধাবাদী শ্রেণী বিলং করেন, তারা বলে ছোট লোক। হ্যাঁ, আমরা ছোট লোকের পার্টি বলতে গর্ব হয়, আমার নিজের গর্ব হয়। কারণ ছোট লোক কাদের বলা হয়? গরিবদের বলা হয়, খেটে খাওয়া মানুষদের বলা হয়। সেই পার্টিটা আইএসএফ। আর সেই আইএসএফই শক্তিশালী হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে সান দেবে, ফ্যাসিবাদকে রুখে দাঁড়াবে আত্মবলিদানের মধ্যে দিয়ে। যেমন টিটু মির আত্মবলিদান দিয়েছে, যেমন আশফাকুল্লাহ খান আত্মবলিদান দিয়েছে, যেমন বিনয় বাদল ক্ষুদিরাম আত্মবলিদান দিয়েছেন, সেই আত্মবলিদান নতুন করে দেওয়ার জন্য আইএসএফ রাস্তায় থাকবে, আইনে থাকবে, লড়াইতে থাকবে। আপনারা থাকবেন এই বিশ্বাস থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।